সবাইকে মানবিক হওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমার জানা মতে সকল হাসপাতাল রোগীর সেবা দিচ্ছে যারা আহত হয়েছে। এবং আপনারা কোনো রিউমার ছড়াবেন না, গুজব রটাবেন না কোনো হাসপাতালে। আমি এখন ফরাজি হাসপাতাল থেকে বলছি। ফরাজি হাসপাতালে যত আহতরা আসছেন তাদেরকে সেবা দেওয়া হচ্ছে এবং তাদেরকে প্রয়োজনীয় ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। তাই আপনারা কোনো গুজব রটাবেন না, কোনো হাসপাতালকে কোনো রাজনীতিকরণ করবেন না। হাসপাতালকে হাসপাতালের মতো কাজ করতে দিন। আরেকটা বিষয়, পুলিশ ভাইদের বলছি, আপনারা আপনার মায়ের পেটের ভাই ছাত্রদেরকে গুলি করবেন না। আপনারা যারা ছাত্র তাদেরকেও বলছি, এই প্রখর রৌদ্রের মধ্যে উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় কীভাবে অধিকার আদায় করা যায়, আন্দোলন সংগ্রাম করে অধিকার আদায় করতে হবে, কিন্তু কোনো নৈরাজ্য সৃষ্টি করে নয়, কোনোভাবেই যেন জনসমক্ষে পাবলিক প্লেসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে না। ছাত্রদের যেই দাবি, সেই দাবির সঙ্গে আমি শতভাগ একমত। কারণ হচ্ছে, স্বাধীনতা যুদ্ধের অনেক পরে আমাদের দেশে যারা ছাত্র তাদের জন্ম, তার দাদা কে ছিলেন, তার পিতা কে ছিলেন, সেই বিচারে আমাদের যাওয়া উচিত হবে না। আমাদের প্রত্যেকটা মেধাবী ছাত্রের সরকারি চাকরি পাওয়ার অধিকার আছে। সেখানে কোটা দিয়ে আপনারা মেধাবী ছাত্রের ভাগ্যকে আটকে দিবেন না। আমি গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান বলছি। আর সকাল থেকে একটা অভিযোগ আসছে, সে অভিযোগটা হচ্ছে কোনো হাসপাতালে, বিশেষ করে ফরাজি হাসপাতালে রুগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে না। সম্পূর্ণ ভুল কথা এবং সম্পূর্ণ মিথ্যে কথা। ফরাজি হাসপাতাল সব সময় রোগীর পাশে আছে এবং ফরাজি হাসপাতালের যিনি চেয়ারম্যান, মানবিক স্বাস্থ্যবন্ধু ফরাজি ডক্টর ইমন উদাত্ত কণ্ঠে ঘোষণা দিয়েছেন, প্রত্যেকটা রোগীকে, অসুস্থ আহতকে, সে ছাত্র হোক, পুলিশ হোক, জনতা হোক, পথচারী হোক, প্রত্যেককে বিনামূল্যে সার্ভিস দিবে, সেবা দিবে, শুশ্রূষা দিবে। অতএব এই মানবিক বন্ধু ডক্টর ফরাজি ইমনের হাসপাতাল সম্পর্কে কেউ গুজব ছড়াবেন না। হয়তোবা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অনিয়ম অভিযোগ থাকতে পারে, কিন্তু নিষ্ঠুরতার কোনো অভিযোগ নেই এবং কোনো রোগীকে সেবা না দেওয়ার কোনো প্রত্যয়, ইচ্ছে ফরাজি হাসপাতালে নেই, আগেও ছিল না, আগামীতেও থাকবে না। আরেকটা বিষয় আমি বলি যে, ছাত্ররা অতি উৎসাহী হয়ে পুলিশের সামনে বুক পেতে দিবেন না। পুলিশের মধ্যে কিছু অতি উৎসাহী পুলিশ আছে যারা আগে পুলিশের চাকরি করার আগে ছাত্রলীগে ছিল। মনে রাখতে হবে, এটা ছাত্রদের সঙ্গে ছাত্রদের গণ্ডগোল, এখন এটা ছাত্র জনতার মধ্যে ছড়িয়ে পড়েছে। এই সরকারের ভুল হচ্ছে, সর্বস্তরে আওয়ামীকরণ করে ফেলেছেন। তাই প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ বিভাগ, তারপরে পেশাজীবী, সব জায়গায় আপনারা আওয়ামী লীগের লোকদেরকে নিয়োগ দিয়েছেন। দেশটা মনে হচ্ছে আপনাদের, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই দেশের মুক্তিযুদ্ধ কিন্তু সবাই করেছিল। এদেশের মুক্তিযুদ্ধ যারা করেছে তারা আওয়ামী লীগেও ছিল, আছে, বিএনপিতেও আছে, অন্য দলও আছে। তাই মুক্তিযোদ্ধাদেরকে রাজনীতিকরণ করা ঠিক হবে না। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদেরকে বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে এই ছাত্ররা যারা মেধাবী, তাদের দাদা যদি রাজাকার থেকে থাকে, তাদের দাদাকে শাস্তি দেন যদি কেউ রাজাকার থাকে। রাজাকার বলতে মানেটা কি সেটা আগে বুঝতে হবে। রাজাকার হচ্ছে স্বেচ্ছাসেবী। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যারা ফৌজদারি অপরাধ করেছে তাদেরকে শাস্তি দিয়েছেন, এবং আরও যদি কেউ বাকি থাকে তাদেরকে শাস্তি দিন এবং যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিন।
কিন্তু দুই মুসলিম কান্ট্রি বিভক্ত হবার বিরুদ্ধে যারা ছিল, যে সমস্ত মুরব্বিয়ানরা ছিল ধর্মপ্রাণ মুসলমান, তারা দেশ বিভাগের বিরুদ্ধে ছিল, তাদেরকে আপনারা লেজে লেজে অপরাধ কাউন্ট করে রাজাকারের তালিকায় আনবেন না। বাংলাদেশের যখন 7.5 কোটি মানুষ জনতা ছিল, জনগণ, তখন কতজন মানুষ যুদ্ধ করেছে সেই একটা পার্সেন্টেজ হিসাব করে দেখেন, 1% কোটা হয় না। আপনার 30% কোটা দিয়ে দিয়েছেন মুক্তিযোদ্ধার নাতি পুতি। আর এটা তো একটা অপচয় হতে পারে, এটা তো একটা মিস ইউজ হতে পারে। আপনারা নিজেরাই জানেন, প্রথম আলোর পত্রিকায় ছাপা হয়েছে যে অনেক মুক্তিযোদ্ধা ভুয়া আছে, তালিকায় ঢুকে পড়েছে, তাদের বয়স 50-51 বছর, যার মুক্তিযুদ্ধের বয়সই 53 বছর। আর 51-52 বছরের মুক্তিযোদ্ধা বা 53 বছরের মুক্তিযোদ্ধা 2-3 বছরের মুক্তিযুদ্ধ করেছে। এইগুলো আগে সংশোধন করেন। সরকারকে বলছি, সরকার তো আওয়ামী লীগ বিএনপি না, সরকার একটা রাষ্ট্রের পরিচালক। রাষ্ট্রের পরিচালককে বলছি, আমি আওয়ামী লীগকে বলতে চাই না। রাষ্ট্রের পরিচালককে বলি যে আপনি মুক্তিযুদ্ধ তালিকাটা সংশোধন করতেছেন না কেন? সংশোধন করেন। এখানে ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা ঢুকছে কীভাবে? সংশোধন করার পরে যে কয়টা মুক্তিযোদ্ধা এখন এলাইভ আছে, জীবিত আছে, তাদের নাতি পুতি পোষ্যপতিকে চাকরি দেন। তাতে 1%-এর বেশি কোটা হওয়ার কথা না, 30% কোটা দিয়ে বসে আছেন। এই সমস্ত কোমলমতি ছাত্ররা কি এমনি খেপেছে নাকি? এই সমস্ত কোমলমতি ছাত্ররা কি এমনি খেপেছে আপনাদের উপরে? আশ্চর্য ব্যাপার। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কি বললেন? অভিভাবককে বললেন তার ছেলে পেলেকে ঠেকাতে, নাকি প্রশাসনকে বলবেন? প্রশাসনকে বলতে হবে যার একটিও লাশ নয়। আপনি এত সুন্দর করে একটা ভাষণ দিয়ে অভিভাবকদের বললেন আপনার ছেলে পেলেদেরকে সরিয়ে নেন বা আপনার ছেলেদেরকে খেয়াল রাখবেন, আবার সন্ত্রাসীরা আক্রমণ করতে পারে। আশ্চর্য ব্যাপার। সন্ত্রাসী কারা? আপনি ছাত্রলীগকেও বললেন না, আপনি ওই সাধারণ ছাত্রদেরকেও বললেন না এরা কেউ সন্ত্রাসী না, সন্ত্রাসী সব বহিরাগত। এরা কারা? হয়তো অনেক সময় বিএনপি জামাত অন্য ট্যাগ লাগাই দিতে পারেন, কিন্তু অভিযোগ আছে পত্রপত্রিকায় যে ছাত্রলীগ পুলিশের সহায়তায় রাজপথে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সাধারণ ছাত্রদের উপর আঘাত করেছে। তা আপনি একটা দেশের প্রধানমন্ত্রী, আপনি তো আর আওয়ামী লীগের প্রধানমন্ত্রী না, আপনি বিএনপির প্রধানমন্ত্রী না, আপনি দেশের 16 কোটি মতান্তরে 20 কোটি জনগণের প্রধানমন্ত্রী। আপনি প্রধানমন্ত্রীর জায়গা থেকে বলতে পারলেন না যে প্রত্যেকটা হত্যার বিচার করা হবে? আরে হত্যা তো হত্যাই। এই যে আবার সেই 71-এর হত্যার মতো বলতে হয়। 71 সালে যিনি হত্যা করেছেন তাকে যখন যে শাস্তি দিবেন, 24 সালে হত্যা করলেও সে একই শাস্তি দেবেন। হত্যার শাস্তি আইনে লেখাই আছে। অতএব ন্যায় বিচারক হতে হবে। বিচার বিভাগ, সংবাদপত্র এবং আরও অন্য অন্য সব জায়গাকে রাষ্ট্রের করে তুলুন, দলের না। দলীয়করণ করবেন না। এই যে দেখলাম আপনি চীন থেকে আসার পরে সংবাদ সম্মেলন করছেন, ওখানে সব সাংবাদিকরা আপনাকে তোষামোদি করছে এবং কত সুন্দর আপনাকে পয়েন্ট ধরিয়ে দিচ্ছেন। আপনিও বলে দিলেন যে রাজাকারের বাচ্চা। আরে রাজাকার কয়জন? কত পার্সেন্ট রাজাকার হিসাব করে বলেন। আপনি যদি যারা যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের বাদ দিয়ে হিসাব করেন, যারা যারা মুক্তিযুদ্ধ করেনি তারা সবাই রাজাকার। এটা কোনো কথা হলো? আমার বাবা মুক্তিযুদ্ধ করেনি, আমার বাবা মুক্তিযোদ্ধাদের খাওয়াইছে, আশ্রয় প্রশ্রয় দিয়েছে। তাহলে আমার বাবা কি রাজাকার হয়ে গেল? আর আমি আমার বাবার সন্তান হিসেবে আমি কি রাজাকারের সন্তান হয়ে গেলাম? আপনারা দেশ চালাচ্ছেন কিভাবে? কোন বুদ্ধি নিয়ে দেশ চালাচ্ছেন? আপনার আশপাশে কারা আছে যারা আপনাকে সবসময় মাথার মধ্যে কুবুদ্ধি ঢুকায় দেয়? আর আপনার পুলিশ প্রশাসন এত মারমুখী কেন হয়ে উঠেছে? প্রশাসন কেন এগুলো টাইট দিচ্ছে না যে তোমরা রাবার বুলেটই বা মারবা কেন? কাঁদানো গ্যাস মারছো, ওরা কাঁদবে, একটু বিভ্রান্ত হবে, ধোয়া উঠবে, এটা ঠিক আছে। আপনি জল কামান মারেন, আপনি কোমলমতি ছাত্রদের উপরে রাবার বুলেট মারার সাহস থেকে পেলেন? আশ্চর্য ব্যাপার। এদেশের সাধারণ ছাত্র, আমার সন্তানও এদেশের একজন ছাত্র। আরে আপনি ছাত্রের বুকে রাবার বুলেট মেরে দিচ্ছেন এবং সেই রাবার বুলেটে ছাত্ররা মারা যাচ্ছে। এই পুলিশের সাহস থেকে হয় যে একটা কোমলমতি ছাত্রর গায়ে পুলিশের মানে বন্দুক তাক হয়? কী করে সম্ভব? আমি তো আশ্চর্য হয়ে যাই যে আপনারা দেশ চালাচ্ছেন, আরও নাকি কতদিন চালাবেন। আপনাদের আক্কেল বুদ্ধি তো একদম নিম্ন স্তরে চলে গেছে।
কেন পুলিশকে বলছেন না? ছাত্ররা যদি বিক্ষোভ করে, আপনি ইউনিভার্সিটি বন্ধ করেছেন, দ্যাটস ওয়েল। তারপরেও যদি ছাত্ররা রাস্তায় জমায়েত হয়, আপনি রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আপনি কেন ঘোষণা দিচ্ছেন না যে তোমাদের কোটা সংস্কার করা হবে? কীসে কোটা সংস্কারের কথা বলা যাচ্ছে না কেন? সমস্যা কি? কোটা সংস্কার করেন, পার্সেন্টেজ কমায় দেন। মুক্তিযোদ্ধা যত পার্সেন্ট ছিল তত পার্সেন্ট রেশিও করে আপনি কোটা দিয়ে দেন। যদি আমার একটি ছাত্র, আমার একজন ছাত্র সন্তান আপনার বিচারে দ্বিমত পোষণ করে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সেই সুযোগ থাকবে না। কিন্তু আপনি কোটা সংস্কারের দিকে যাচ্ছেন না, আপনি কোঠা চালু করে দিয়েছেন আইন আদালতকে ব্যবহার করে। আরে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? এখন তো প্রশ্ন উঠেছে যে বিচারাধীন জিনিস, বিচার আদালত এটা রায় দিচ্ছে, আমরা তো কিছু জানি না। আরে এটা তো শুভঙ্করের খেলা, এটা ভানুমতির খেল। বিচার বিভাগ আপনাদের কথায় চলে কি চলে না, এটা বিচার বিভাগকে জিজ্ঞেস করেন, আমি কেন বলতে যাব? তাই এই ধরনের বিচার চলাকালীন সময়ে প্রশাসন যদি কিছু নাও করতে পারে, এটা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আপনারা আছেন, আপনারা তো এটা বলতে পারেন যে কথা দিচ্ছি এই কোটা সংস্কার করা হবে। কেন? অসুবিধা কি? এতে নারাজ হবে কে? মুক্তিযোদ্ধারা নারাজ হবে? মুক্তিযোদ্ধারা কত পার্সেন্ট বেঁচে আছে? 71 সালে যদি যুদ্ধ হয়ে থাকে, আজকে 53 বছর হয়ে গেছে। আর সেই সময় মুক্তিযোদ্ধাদের বয়স যদি 25 থেকে 30 হয়, তাহলে সেই মুক্তিযুদ্ধের বয়স এখন 80, তার 80% মারা গেছে, 70% মারা গেছে। আপনি কাকে খুশি করতে চাচ্ছেন? আপনারা কি দলকে মানে আরও সুসংগঠিত করার জন্য মুক্তিযোদ্ধার ছেলে, মুক্তিযুদ্ধের নাতি সবাইকে প্রশাসনে দিয়ে তারপরে কি আপনাদের ইচ্ছা মতো দেশ চালাবেন? ভোট ব্যবস্থাকে কলঙ্কিত করবেন? ভোটের সময় আসলে কি সব কিছুই ডিসি-এসপিরাই ভোট দিয়ে দেবে? এটা তো হতে পারে না। এটাতে কোনো রাজনৈতিক সংস্কৃতির কোনো আদলেই পড়ে না। আপনারা অবশ্যই সুসংগঠিত হবেন। যে কোনো রাজনৈতিক দল তাদের রাজনীতির কথা বলে, মানুষের কল্যাণের কথা বলে, মানুষের মঙ্গলের কথা বলে তারা তাদের দলের লোক ভেরাতে পারবেন। তাই বলে কি আপনি মুক্তিযুদ্ধকে ব্যবহার করবেন? তাই বলে কি আপনি কি বঙ্গবন্ধুকে ব্যবহার করবেন নিজের করে? আরে আওয়ামী লীগ কি বঙ্গবন্ধুর না মুক্তিযুদ্ধের? আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল, গ্রিন পার্টিও একটি রাজনৈতিক দল। আমার অধিকার রয়েছে এই মানুষের কাছে বঙ্গবন্ধুর কৃতিত্ব, মুক্তিযুদ্ধের কৃতিত্বকে বিক্রি করার অধিকার আমার আছে। অতএব গ্রিন পার্টি মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি। এই কথাটা আপনারা বোঝেন না? আপনারা কি মুক্তিযুদ্ধকে নিজেদের বলে চালিয়ে দিতে চাচ্ছেন? সেজন্য আপনারা বলতে চাচ্ছেন যারা যারা মুক্তিযুদ্ধ করেছে তারা সবাই আওয়ামী লীগ এবং তারা সবাই ভালো মানুষ এবং আর সব রাজাকার দেখামাত্র গুলি করেন, রাজাকার দেখামাত্র মারেন। এটা কোন ধরনের কথাবার্তা? এইটুকু সামান্যতম জ্ঞান আপনাদের হয় নাই? আজকে আমার 14 পুরুষ আওয়ামী লীগ করে, তাই আওয়ামী লীগ করে বলে কি তারা সবাই মুক্তিযুদ্ধ করেছে? আরে মুক্তিযুদ্ধের সময় তো অনেকের জন্মই হয় নাই। এখন বাংলাদেশ স্বাধীনতার এত বছর পরে সব প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। তো এক ভাই মুক্তিযুদ্ধ করেছে, আর এক ভাই কৃষিকাজ করেছে, আর এক ভাই দোকানদারি করেছে, আর এক ভাই মুক্তিযুদ্ধের খাবার এনে বাজার করে খাওয়াইছে। সবাই মুক্তিযোদ্ধা, প্রত্যেকে মুক্তিযোদ্ধা। এবং মুক্তিযোদ্ধার ভাতা যদি দিতে চান, সরাসরি মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ভাতা দিচ্ছেন, এখানে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কেন মুক্তিযুদ্ধ তালিকায় ভুয়া নামগুলো আসবে? সেগুলোকে কেন যাচাই বাছাই করা হচ্ছে না? সংবাদপত্রে ঘোষণা হওয়ার পরেও যে এত মুক্তিযোদ্ধা আছে, তাদের মধ্যে তাদের বয়সই 50-51 বছর। কেন সেগুলো খুঁজে বের করেন। এর কি 6 মাস 1 বছর লাগবে? আপনারা চাঁদে যেতে চান, আপনারা স্যাটেলাইট দিয়েছেন, আপনারা সব কিছু পারেন, সব কিছু বোঝেন। আপনার দলের কেউ মারা গেলে 24 ঘন্টার মধ্যে সব জায়গা থেকে আসামি ধরে নিয়ে আসতে পারেন, দেশের বাড়ি থেকে নিয়ে আসতে পারেন, নেপাল থেকে নিয়ে আসতে পারেন। আপনার সাগর রুনি হত্যাকাণ্ডের আসামি ধরতে পারেন না। শতবার সেই মামলা ফেরত যাচ্ছে, তার কোনো চার্জ করানো হচ্ছে না। এগুলো কি? আমি তো মনে করি যে যদি বাংলাদেশের সবাই চোর হয়ে থাকে, সবাই যদি সন্ত্রাসী হয়ে থাকে এবং সবাই যদি দলবাজি করে থাকে, তো একজন প্রধানমন্ত্রীর আসনে যিনি আছেন তার তো এটা করা ঠিক হবে না। সে তো এটা বলতে পারে যে দুর্নীতিবাজ যেই হও না কেন তার কোনো রেহাই নাই, তার কোনো মুক্তি নাই। কেন? আপনি তো দুর্নীতি করেন নাই,
আপনার কাঁটা চামচরা করতে পারে, আপনার ডান বাম এরা করতে পারে, তাদের সাথে কি আপনার সখ্যতা খুব বেশি, তাই আপনি কথা বলতে পারছেন না? আপনি ঘোষণা দেন যে এখনও সময় আছে, 3 মাস সময় দিলাম, যারা যারা দুর্নীতি করছো বেনজিরের মতো যেখানে যেখানে যা যা রাখছো সেগুলো সরকারি কোষাগারে জমা দাও, 3 মাস পরে ধরা হবে। এবং এই জমা দেওয়ার পরে যারা যারা জমা দেবে তাদেরকে প্রত্যেককে সাধারণ ক্ষমার আওতায় আনা হবে। আপনি প্রধানমন্ত্রী হয়ে ঘোষণা দিতে পারেন না? আশ্চর্য ব্যাপার। আপনার তো কোনো টাকা পয়সার লোভ নাই। গণভবনে মাছ চাষ করেন, সবজি চাষ করেন, খাওয়া দাওয়া সব ফ্রি, চিকিৎসা ফ্রি। আমাদের কোনো আপত্তি নাই, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপি সবাই ফ্রি চিকিৎসা, ফ্রি খাওয়া দাওয়া করেন। কিন্তু আপনাদের আখের ঘোষণার দরকার কি? আপনি জানেন যে দেশের কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে, লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এই লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, বাইরে পাঠায় কি আনতে পারতেছেন? দেশে থাকলেও তো ইন্ডাস্ট্রি হতো, মানুষজনের কর্মসংস্থান হতো, মানুষ ইনকাম করতে পারতো, বেকারত্ব দূরীকরণ হতো। দেশের বাইরে কারা পাঠাইছে, কোন কুলাঙ্গাররা পাঠাইতেছে, তাদের লিস্টগুলো প্রকাশ করেন না কেন? রাষ্ট্রের সর্বোচ্চ তরফ থেকে লিস্ট প্রচার করা যাচ্ছে না, প্রকাশ করা যাচ্ছে না। ভাসুরের নাম তো মুখে আনা যায় না। আপনার দলেও থাকতে পারে, বিএনপির দলেও থাকতে পারে, ক্ষমতাসীন দলের মানুষের নাম থাকতে পারে। সেগুলো যদি প্রকাশ না করেন সেগুলো একটা একটা করে ধরেন আর তাদের টাকা পয়সাগুলো দেশে আনেন। আজকে কেন পত্রিকায় ছাপা হওয়ার পরে বেনজিরের কিচ্ছা কাহিনী প্রকাশ হচ্ছে? আপনি বললেন যে আমরা সব ধরছি। আরে আমি তো দেখলাম যে কালের কণ্ঠে প্রকাশ হলো বেনজিরের আকাম কুকামের খবর, তারপরে সব নড়ে চড়ে বসলো, ব্যারিস্টার সুমন দুদকে আবেদন করলো, তারপরে দুদক তার খুঁজলো। আরে এইগুলো আগে কেন ধরতে পারেন না? আপনি বলছেন যে 400 কোটি টাকা নিয়ে গেছে আমার বাসার চাকর। মগের মুলুক, এরকম একটা পিওনের চাকরি আমার দিতেন। আমি ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে আপনার বাসার পিওনের চাকরি করতাম। কি মজার চাকরি, ওখানে কত কোটি টাকা আপনি রাখছেন। আপনার বাসার পিওন যদি 400 কোটি টাকা নিতে পারে এবং তা যদি আপনারা ধরতে না পারেন, 400 কোটি টাকা নেওয়ার পরে ধরতে পারছেন, কী শাস্তি দিচ্ছেন তাকে কী শাস্তি দেওয়া হয়েছে? পত্রপত্রিকায় দেখলাম সে দেশের বাইরে চলে গেছে। কেমন চলে গেছে? আপনি যদি ধরে তাকে সব কিছু সিজ করেন, সব ঠিক করেন, তাহলে সে দেশের বাইরে কেমনে গেল? আপনার সহায়তায় গেল? আমি বিশ্বাস করতে চাই না। কিন্তু আপনার দুর্বলতার কারণে চলে গেছে, কিংবা আপনার প্রশাসনে বা আপনার মন্ত্রণালয়ে কিংবা আপনার মানে রাষ্ট্রীয় যে প্রশাসন, সে ফাঁক দিয়ে চলেছে। ফাঁকগুলো আগে বন্ধ করেন, এই ফাঁকগুলো আগে বন্ধ করেন। ছাত্রদেরকে মানে সম্পূর্ণ মেধাবী ছাত্রদেরকে অগ্রাধিকার দেন আগে, এবং মুক্তিযোদ্ধা কোটা তো অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। আমি আবারও বলছি, কিন্তু সেটার পার্সেন্টেজ দেখতে হবে। কতজন মুক্তিযুদ্ধ করেছিল কত বছর আগে, এবং তারা দেশে তখন 7.5 কোটি মানুষ ছিল, এবং সেই অনুযায়ী যারা যারা মুক্তিযুদ্ধ করেছেন, ধরেন 2 লাখ লোকই মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে, মনে করেন 7.5 কোটি মানুষ থেকে 2 লাখটাই আপনি ক্যালকুলেটর মারি দেখেন কত পার্সেন্ট হয়। 1% হয়? অসম্ভব। 1% কেমনে হবে? 1% কেমনে হবে? 7.5 কোটি যদি মানুষ বাংলাদেশে তখন থেকে থাকে, তাহলে 1% কত, তাই না? 1% 7.5 লক্ষ। 7.5 লক্ষ কি মানুষ যুদ্ধ করেছে নাকি? তা একটা হিসাব নিকেশ করে দেখেন, 1% তো মুক্তিযুদ্ধের কোটা হয় না। মুক্তিযুদ্ধের কোটা আপনি 30% কীভাবে দিলেন? আচ্ছা ঠিক আছে, আপনি দেন নাই, আপনার লোকজনগুলো এগুলো মন্ত্রী পরিষদ অন্য যারা এটা করেছে, ঠিক করেছে, সেখানে কি সংশোধন করা যায় না? সেখানে কি সংস্কারের কথা বলা যায় না? মোটেই বলা যায় না। আজকে কোমলমতি ছাত্ররা পুলিশের সঙ্গে মারামারি করছে, আর একটা হাসপাতালে যাচ্ছে, হাসপাতালে যথেষ্ট চেষ্টা করছে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য, ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য। আবার কেউ গুজবও উড়াচ্ছে হাসপাতালের কাজই চিকিৎসা দেওয়া, হাসপাতালের কাজে চিকিৎসা দেওয়া। কিন্তু আমার কথা হচ্ছে যে পুলিশই বা কেন ছাত্রদের মারবে? ছাত্ররা বা কেন পুলিশকে মারবে? পুলিশ এবং ছাত্রদের মুখোমুখি দাঁড় করাই দিচ্ছে কে দাঁড় করাই দিচ্ছে বলেন? পত্রপত্রিকা ঘিরে দেখেন কারা বক্তব্য দিয়েছে। ছাত্রলীগকে বা ছাত্র সমমনার ছাত্রদের বা সহপাঠী ছাত্রদের বিরুদ্ধে কে দাঁড় করাই দিয়েছে? ছাত্রদের কাজটা কি? পড়াশোনা করা। ছাত্রলীগকে কেন এখন ক্যাডারের দায়িত্বে আসতে হচ্ছে? সেখানে আপনার পুলিশ বাহিনী কই? বলে পুলিশ বাহিনী যদি ছাত্রদের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে, তাহলে মনে হয় একটু বদনাম হয়ে যাবে। সেজন্য আপনার টেকনিক্যাল কারণের সামনের কাতারে ছাত্রলীগকে এনেছেন, ছাত্রদেরকে ব্যবহার করছেন। ছাত্ররা এখন টের পাচ্ছে না। ছাত্ররা মনে করছে আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ করি, অতএব আমার নৈতিক দায়িত্ব হচ্ছে যারা কোটা সংস্কারের দাবি করছে তাদেরকে মেরে ফেলা, তাদেরকে ঠ্যাং ভেঙে দেওয়া। এটা কোনো কথা হইল? আরে ছাত্ররা তো সংস্কার করতে চাইবেই,
কোটা সংস্কার দাবি করবেই। দাবি করলেন, দেওয়া না দেওয়া আপনার ব্যাপার। আপনি এক পেশেভাবে কোর্টকে বললেন রায় দেন, তারপরে ছাত্রদেরকে লালাই দিলেন, যারা যারা কোটা সংস্কার আন্দোলন করছে তাদেরকে ঠ্যাং ভেঙে দাও। আশ্চর্য ব্যাপার। কেউ মগের মুল্লুক পাইছেন নাকি দেশটাকে আপনারা? মগের মুল্লুক পাইছেন? কোথায় রব মান্না, কোথায় বাবলু, কোথায় হাসনাত কায়ুম, কোথায় মির্জা ফখরুল? রাস্তায় ছাত্রদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় তারা মিটিং মিছিলে চিল্লাচিল্লি করছে, আপনাদের কানে যাচ্ছে না? বাংলাদেশের রাজনীতিবিদ কি শুধু আওয়ামী লীগের মন্ত্রীরা, অন্য অন্য বিরোধী দলের নেতাদেরকে কোনো আমলেই দিচ্ছেন না? তারা কি মনে করেন যে কিছুই বোঝে না? পট করে আপনার লোকেরা রাত্রেবেলা যে কয়েকটা ককটেল লাঠিমাটি বিএনপির অফিস থেকে নিয়ে আসলো, আবার কদিন পরে হয়তো দেখা যাচ্ছে যে বিএনপির নেতাদেরকে অ্যারেস্ট করবেন, এমনি জেল ভরে রাখছেন। এইভাবে দেশ চালানো যাবে না। আরেকটু বুদ্ধিমত্তার সাথে রাষ্ট্র চালাতে হবে। বিরোধী দলকে ছেড়ে দিতে হবে, তাদেরকে খোলা মাঠে টিভি বিটিভি সংবাদপত্র খুলে দিতে হবে। তারা তাদের গল্প গান শোনাক, আপনারা আপনার গান শোনান। যার গানের সুর বেশি, যার কথায় যুক্তি বেশি, তাকে তো জনগণ বেছে নেবে। আপনি কেন? আমি দেখলাম গায়েবে জানা হচ্ছে মুন্সিগঞ্জে, কে একজন ভদ্রলোক, সে নিশ্চয়ই আওয়ামী লীগের একজন বড় নেতা, সে যে ওই ইমাম সাহেবকে টেনে নিয়ে আসছেন, সাথে তার পুলিশ। বাংলাদেশে এটা কি আপনারা কখনো দেখেছেন যে একটা জানাজা পড়ার সময় ইমাম সাহেবকে নিয়ে আসা হচ্ছে? হ্যাঁ, গায়েবী জানাজা, যে পুলিশ মারছে সে ছাত্রের গায়েবী জানাজা পড়ার সময় আপনাদের এত বড় সাহস করতে হয় যে আপনারা এখান থেকে ইমাম সাহেবকে সরাই ফেলছেন। আপনার কি মরবেন না? আপনাদের কি জানাজা হবে না? অথচ আওয়ামী লীগের নেতারা দেখলাম ছাত্রলীগের একজন মারা গেছে, তার জানাজা পড়ছেন। বাহ 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 বাহ। আপনি এক মুখে নুন এক মুখে আদা, আপনি চোর রেখা চুরি করো, গৃহস্থকে সজাগ থাকো। আশ্চর্য ব্যাপার। এগুলি কি হচ্ছে? আপনি একজনকে জানাজার সময় তার ওখান থেকে হুজুরকে টানে এসে নিয়ে চলে এসেছিলেন, সোশ্যাল মিডিয়ায় আসলো, আর একজনের আপনি জানাজা পড়তেছেন আপনার দলের নেতা। এগুলো তো মানুষ বুঝতে পারে। এটা কেন করবেন? পার্শিয়ালিটি কেন করবেন? পক্ষপাতিত্ব কেন করবেন? সেগুলো সরকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কি আপনারা দেখেন না? আপনারা তো এগুলো দেখতে হবে। হোক, ছাত্রদের মধ্যে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগছে, যদিও মুক্তিযুদ্ধের কোটায় যদি 30% দিতে হয় না 15% দিতে হয়, আলোচনা করতে হবে। ছাত্রদেরকে নিয়ে উন্মুক্ত ডিবেট করতেন, আলোচনা করতেন, বা এটা আদালতও করতে পারতো। আপনি রায় দিয়ে দিয়েছেন, বাহ 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 বাহ। 30% মুক্তিযোদ্ধা, 30% তো ছিল না, সেটা বারবার বলতে হচ্ছে। তাহলে ওরা তো বলতেছে না মুক্তিযুদ্ধের কোটা বাতিল করো, ওরা বলতেছে মুক্তিযুদ্ধের কোটা সংস্কার করো। কেন আপনি সংস্কারের কথা বলতে পারছেন না? আজকেই আপনি সন্ধ্যায় রেডিও টেলিভিশন উন্মুক্ত করে প্রধানমন্ত্রীকে বলছি, আজকেই আপনি আবার জাতির উদ্দেশ্যে বলেন, আমার ভুল হয়ে গেছে তাও বলার দরকার নাই, বলেন ছাত্ররা তোমরা শান্ত হও, তোমাদের কোটা সংস্কারের ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি খুব দ্রুততম সময়ের মধ্যে। আদালতে আদালত এক সময় দিয়েছিল 2 মাসের না 4 মাসের স্থিতাদেশ মানে কি 4 সপ্তাহ নাকি, যাই হোক, মানে এটা হলো দীর্ঘদিন, যাতে ছাত্ররা তাদের আন্দোলন থেকে আস্তে আস্তে স্তীমিত হয়ে যায়। এরকম কোনো টানবাজির কথা ছাত্ররা বলেছে বা চালবাজির কথা বলেছে, আমি তা বলতে চাই না। আমি বলতে চাই যে এরকম দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলে দেওয়া দরকার নেই। ইনস্ট্যান্ট ঘোষণা দেন যে এই কোটা সংস্কার করা হবে, এবং আপনারা দেশ যেভাবেই ক্ষমতায় আসেন না কেন, চুরি করে ভোট যেভাবেই আসেন না কেন, চালাচ্ছিলেন তো দেশ, ভালো চালান মন্দ চালান, চালাচ্ছিলেন তো। বিরোধী দলটা তো ঠান্ডা হয়ে গেছিলো, রাজপথে আর কোনো ইস্যু নাই, কোনো টিস্যু নাই, কোনো হিস্যু নাই। আপনারা ইস্যু তৈরি করে দিচ্ছেন কেন? ছাত্রদেরকে কালকে দেখলাম যে লাইট, গ্যাস, ফ্যান, কারেন্ট, পানি সব বন্ধ করে দিয়েছেন, ওয়াইফাই সব বন্ধ করে দিয়ে ছাত্রদের কি করতেছেন? রাতে মেরে ফেলছেন না চুমা দিচ্ছেন? বুঝবো কেমনে? কেন সাংবাদিক ঢুকতে দেন নেই? কেন সেখানে নেটওয়ার্ক বন্ধ করেছেন? এগুলো চালু রেখে করতে পারতেন না? তারপরে আমি তো সরাসরি অনেক ভিডিও দেখলাম যে অনেকে এটা নিরীহ ধরে ধরে পুলিশ নিয়ে যাচ্ছে। আরে কি এ দেশটা কার? পুলিশের না এই সাধারণ ছাত্র জনতার না মানুষের? আমি তো বুঝতে পারি না। এইভাবে দেশটা কেমন চলবে? আপনারা কি জবরদস্ত করে দেশ চালাবেন নাকি? আরে দেশ চালানোর সব ইনস্ট্রুমেন্ট আপনাদের হাতে আছে বাংলাদেশ ব্যাংক, সব ব্যাংকগুলো তো কারা খেয়ে ফেলছে। আপনাদের দোষ দিলে তো লজ্জা পাবেন। ব্যাংকগুলো খালি হয়ে গেছে, ব্যাংকগুলো মার্জ হয়ে যাচ্ছে, দেশে বিদেশে টাকা পাচার হয়ে গেছে। এখন বিচার বিভাগ, এমনকি সংবাদপত্রগুলো আপনাদের কথা ছাড়া কোনো পোস্ট দেয় না। টিভি মিডিয়াগুলো আপনারা কন্ট্রোল করেছেন কেন? কোন ধরনের কথাবার্তা? ভবিষ্যতে যখন আমরা আবার রাজনীতিতে ক্ষমতায় আসবো বা আরও কোনো দল আসবে, কেউ আসবে, তারা যদি একই আপনার মতো প্র্যাকটিস করে,
আপনার মতো সব কিছুকে যদি করায়ত্ত করে প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ বিভাগ, সংবাদপত্র সব যদি তারা করায়ত্ত করে, আপনাদের যদি একই অবস্থা হয়, আপনারা তখন কি করবেনটা কি? তাই আমি বলি, পুলিশদেরকে মিসইউজ করবেন না, প্রশাসনকে মিসইউজ করবেন না, নিজের মতো করে কাজে লাগাবেন না। তাদেরকে স্বাধীন করে দেন, সংবাদপত্রকে স্বাধীন করে দেন, পুলিশ বিভাগকে স্বাধীন করে দেন, আদালতকে স্বাধীন করে দেন। কোনো খবরদারি করবেন না। আপনি আপনার কাজের বিনিময়ে, আপনি আপনার উন্নয়নের তকমা দিয়ে আপনি জনগণকে পক্ষে আনতে পারলে আনেন। অবশ্যই আপনার উন্নয়নের দিকে তাকিয়ে কিছু সংখ্যক লোক তো আপনার কাজ করবেই। আপনার সেই কাজগুলো বেশি বেশি করেন। বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্যের অভাবে কেউ যেন অসুবিধায় না পড়ে। স্বাস্থ্য খাতে বাজেট বাড়িয়ে দেন, শিক্ষা খাতে বাজেট বাড়ায় দেন। আপনারা শিক্ষাক্রমের মধ্যে যে গণ্ডগোল লাগায় রাখছেন, আপনারা সংস্কৃতি, টিভি মিডিয়ায় যেরকম বিদেশি সংস্কৃতি চালু করেছেন, আপনারা সেগুলো ঠিকঠাক করে ফেলেন। ঠিকঠাক করতে তো সময় লাগবে না। মাদ্রাসার একটা স্কুলের ধর্মশিক্ষা বইয়ের মধ্যেই অনেক কিছু মূর্তি টুর্তি ছবি, এগুলো আমরা দেখলাম, সত্য মিথ্যা যাচাই করতে যাই নাই। কিন্তু তাই যদি হয়ে থাকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডেরই যদি আপনার ওখানে বড় বড় পদ যদি হিন্দুদের রাখেন, আরে আপনি মাদ্রাসা তো একটা মুসলমানদের, আপনি এখানে হিন্দুদের রাখছেন। বিভিন্ন জায়গায় মানে অনেক রকমের লেজে গবরি অবস্থা করে ফেলেছেন, অনেক কিছু উল্টাপাল্টা করে এখন এমন অবস্থা হয়েছে যে এখান থেকে বাইরে হওয়ার ক্ষমতা আপনাদের নাই। আসেন, বিরোধী দল সহ দেশের আপামর জনসাধারণের সাহায্য নেন, আপনাদেরকে আমরা এই জঞ্জাল থেকে বের করে দেবো। যদি বহির্বিশ্বের কোনো শত্রু আপনাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে, ট্রানজিট দিয়ে হোক আর যাই দিয়ে হোক, সেখান থেকে কীভাবে বের হওয়া যায়, আপনার সর্বদলীয় ঐক্যের ডাক দিয়ে মিটিং করেন, আমরা যাব, অনেকেই যাবে, আপনাকে বুদ্ধি পরামর্শ দেবে। এখন তো দেশে আওয়ামী লীগ, বিএনপি মানে সরকার দল, বিরোধী দল, অন্য অন্য দলের গণ্ডগোলের থেকে আপনারা মনস্তাত্ত্বিক যুদ্ধ করছেন বহির্বিশ্বের অনেক অনেক রাষ্ট্রের সঙ্গে, যারা আপনাকে অক্টোপাসের মতো বেঁধে ফেলেছে। আপনি এখন চায়না যাবেন না ভারত যাবেন সেই চিন্তায় মরছেন। মানে কুল রাখি না শ্যাম রাখি। ভারতের কথা শুনলে চায়না বিরাগ ভাজন হবেন, চায়নার কথা শুনলে ভারত বিরাগ ভাজন হবেন। আর কোনো কোনো সময় আপনারা বলছেন যে ভারত আমাদের বন্ধু, সেটা হচ্ছে পলিটিক্যাল বন্ধু, আর চায়না হচ্ছে আমাদের ইকোনমিক্যাল বন্ধু। যাই বলেন তাই বলেন, দুই নৌকায় পা দিবেন না, মাঝ দরিয়ায় পড়ে যেতে হবে। চায়না এবং ভারত সবাই আমাদের বন্ধু, যার যার কাছ থেকে যে সুবিধা নেবার নেন, কিন্তু বাংলাদেশের মধ্য দিয়ে কোনো একচেটিয়ার ট্রানজিট দেবে না। দিলেও আপনি যেরকম ন্যূনতম সামান্যতম মুনাফা করছেন ট্রানজিট ভাড়া দিয়ে, একদম চিন্তার বাইরে। এত ফ্রি সার্ভিস দেওয়ার সময় বাংলাদেশে নাই। বাংলাদেশের মানুষ এখনও অর্থ অভাবে তার বাচ্চাকে বিক্রি করে দিতে বাধ্য হয়, এটা বুঝতে হবে। আপনারা হয়তো জায়গায় বসে ক্ষমতা থেকে অনেক সময় বলেন যে আমার দেশের মানুষ একটাও না খেয়ে মারা যাচ্ছে না, সবাই খুব ভালো অবস্থায় আছেন। বাজারে দ্রব্যমূল্যের দিকে তাকাইলে আপনারা টের পাবেন কেমনে? আপনাদের কাছে প্রচুর টাকা আছে, আপনারা তো কোনো দামাদামি করেন না। একটা আলু কিনতে গেলে আমার খালুর জীবন শেষ হয়ে যায়। একটা কাঁচামরিচ, তার দামও আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে বেড়ে যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা নতুন করে সোশ্যাল মিডিয়া খুললেই আপনারা দেখতে পাবেন। মানুষের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। মানুষের আয় বাড়ে না, বাসা ভাড়া প্রতি বছর বাড়ে। মানুষের বেতন বাড়ে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়। পানির বিল বাড়ান, কারেন্টের বিল বাড়ান। এখন মিটারে যে কারেন্টের বিল হয় তাতে অনেকেই বলে যে ভাই শুভঙ্করের ফাঁকি, টাকা ঢুকাই টুকুস করে লাল বাতি জ্বলে। এইগুলো সমাধান করার জন্য তো আপনাদেরকে আমরা বসিয়েছি। যদি ধরেই নিলাম আপনারা ভোট চুরি করে বসেন নাই, যদি ধরেই নিলাম জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, তা জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে কি আঙ্গুল চুষবার জন্য? আপনারা কেন সিন্ডিকেটগুলো খুঁজে বের করছেন না? কেন বের করছেন না? কেন কারা কারা সিন্ডিকেট করছে? সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে। তারা কি আপনাদেরকে ভাগ দিচ্ছে? ভাড়ার ঘরে কে রে, আমি কলা খাই না, এটা প্রমাণিত যদি হয়ে যায় যে আপনার লোকেরা যদি এখান থেকে ভাগ পায় মনে হয়। তা না হলে কিছুদিন আগে বাণিজ্যমন্ত্রী বলেছিল যে আমি তো প্রধানমন্ত্রী বলেছি, আর প্রধানমন্ত্রী বলেছে কই না, তো আমি তো শুনি নাই। এগুলি কি? শোনেন, বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম, বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠীর যেই মানে তথ্য নিবার, জ্ঞান আরোহণের মানে যে ক্ষমতা, তাদের চোখ কান খোলা, তাদেরকে আপনি সহজে ফাঁকি দিতে পারবেন না।
অতএব আপনাদেরকে যদি লুকোচুরি করতে হয় আরেকটু উচ্চমানের লুকোচুরি করেন যাতে পাবলিক বুঝতে না পারে। আপনাদের সব পাবলিক বুঝে ফেলছে। আরে ভাই, আপনারা 100 বছর দেশ চালান, আমাদের তাতে কোনো আপত্তি নাই, কিন্তু সাধারণ মানুষের জীবন মানের কথা চিন্তা করতে হবে। আপনি যে কাবি খা, টাবি খা, বয়স্ক ভাতা এগুলো দেন, এগুলো কি তারা পায় নাকি? গ্রামে গঞ্জে গোয়েন্দা লাগাই দেন, বাচ্চা হারুনের মতো আপনি গোয়েন্দাগিরি করেন, খবর নেন রাতের আধারে। দেখবেন সব আওয়ামী লীগের লোকজন তার কস্য নাতি পুতি ভাগ্নে ভাতিজা সব লুটে পুটে নিয়ে যাচ্ছে। কেন কেন তা করবে? আপনার কি অভাব আছে? আপনি তো একটা বাড়িওয়ালা। এমন এমন ঢাকা শহরের কোনাকাঞ্চিতে দেখেছি, তারা জমি আছে, বাড়ি আছে, টিনের ঘর আছে, আধা পাকা আছে, সব কিছু ওই চাল যেটা কম দামি সরকার দেয়, সেখানে গরিব মানুষের কোনো আমি নিজে পরিলক্ষণ করেছিলাম, গরিব মানুষের কোনো চান্স নাই, গরিব মানুষের কোনো চান্স নাই। আমি ব্যাংকে চাকরি করার পরে একটা কার্ড নিয়েছিলাম, সে কার্ড হচ্ছে কম দামে চাল কেনার। পরে আমি যখন দেখলাম, সবাই বলল স্যার সব বাড়িওয়ালারা এরা সেরা একটু অবস্থা সম্পন্ন লোকেরা এই কার্ড নিয়ে গেছে, আমরা পাচ্ছি না। আমি সে কার্ড দিয়ে দিছি গরিব মানুষ, যা তোরা নিয়ে গে। আশ্চর্য ব্যাপার, একই। আরে এটা তো সরকারের দোষ না, সব সরকারের দোষ এরকম বলে অনেকে, সব সরকারের দোষ না, কিন্তু সরকারের সিস্টেমের দোষ। সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। যদি না পারেন, আমাদের কাছে ক্ষমতা দেওয়া দরকার নয়, আমাদের কাছ থেকে একটু পরামর্শ নিতে পারেন তো। কেন সকল রাজনৈতিক দলের কাছ থেকে পরামর্শ নেওয়া যায় না? আপনার সংবিধান কি বলছে? বিরোধী দল এবং আরও অন্য অন্য যেসব রাজনৈতিক নিবন্ধিত অনিবন্ধিত দল আছে, প্রত্যেকের সাথে আলোচনা করেন। রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে তো একটা প্যাচ মেরে রাখছেন, 80 মন তেলও আর পুড়বে না, রাধাও আর নাচবে না। আপনি কি দলের নিবন্ধন চাচ্ছেন? আপনি 1/3 এলাকায় অফিস দেন, বাবা 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 বাবা। যদি 64 জেলা হয় তাহলে 21টা জেলায় আমার অফিস থাকতে হবে, অফিসের ভাড়া গুনতে হবে 5-7 লাখ টাকা, আমাকে চুরি করতে হবে রাজনৈতিক দল করতে, জনগণের কথা বলতে হলে, গরিব মানুষের কথা বলতে হলে আমাকে চুরি করতে হবে, আমাকে অফিস টানতে হবে, এবং সেই অফিসে চা পাতি খাওয়ানো হবে। পেশে শক্তি কালো টাকার মালিকরা এখন রাজনৈতিক দল করতে পারে। তাদের মধ্যে কাউকে কাউকে পছন্দ হলে আপনারা নিবন্ধন দেন, আর কাউকে কাউকে পছন্দ না হলে নিবন্ধন দেন না। দেশটাকে মগের মুল্লুক। দোষ দিচ্ছেন নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন স্বাধীন? নির্বাচন কমিশন কি স্বাধীন? অসম্ভব। নির্বাচন কমিশন আপনার সার্চ যে কমিটি হয় সেখান থেকে কেমনে কেমনে কারে কারে নির্বাচন কমিশনে আনেন। স্বাধীনতার 50 বছরও নির্বাচন আইন করা হয়নি। পরবর্তীতে নির্বাচন কমিশনের একটা আইন করা হয়েছে দায় সারা। ওনারা বলছে যে সব জায়গায় আমরা ইভিএমে ভোট হবে। পরে শোনা গেল ইভিএম নষ্ট হলে বা তার ভিতরে কোনো কারিশমা হলে কারোর বাপের ক্ষমতা নাই ধরার। এইগুলো কেন রে ভাই? আপনারা ভালো কাজ করেন, জনগণের মাথায় হাত বুলান, মানুষের পেটে ভাত দেন, অসুস্থদের ওষুধ দেন, আপনাদের সবাই ভোট দিবে। আরে যদি আপনার থেকে কেউ ভালো করে তারে ভোট দিবে, আপনার সমস্যা কি? আপনি কি না খেয়ে মরবেন? আপনি কি ফকির? যারা সরকারি দল করে, যারা আওয়ামী লীগ করে, তারা কি ফকির? তা তো সবাই জমি জমা আছে, যে কোনোভাবেই হোক, মানে বৈধভাবেই করুক অবৈধভাবে করুক, তাদের তো একটা অ্যাসেট আছে, একটা লিমিটেড অ্যাসেটের মধ্যে আসেন, বাকিগুলো দিয়ে দেন, সরকারকে ঘোষণা দেন যে আমার এত এত জমি আছে, আমার এই ব্যাংক ব্যালেন্স আছে, আমার আর দরকার নাই, এখন যা ইনকাম হবে সব জনগণের জন্য দেবো। সরকারও তাকে সুযোগ দিয়ে দেবে। ঠিক আছে ভাই, আপনি আর চুরি করেন না। কেন? আপনার কোটি 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 টাকা থাকতে হবে। কী জন্য? টাকা দিয়ে কি কার ফায়দা করবেন? টাকা দিয়ে কী করবেন? দেশের বাইরে পাঠাইছেন, আর আনতেও পারছেন না, গেরা কলে পড়ে গেছেন। আপনারা একটা মাইনকে চিপাই পড়ে গেছেন। যারা বিদেশে টাকা পাঠাইছেন তাদেরকে বলছি, তারা কারা? যাদের নাম প্রকাশ করতে সরকারি সাহস পাচ্ছে না, তাহলে নিশ্চয়ই শস্যের মধ্যে ভূত আছে। এইগুলো বুঝতে হবে। আমি যে লাইভ করছি মানে তার মানে মনে করেন না যে আমি সরকারকে বাস দিচ্ছি। আমি সরকারকে উদ্ধার করার জন্য চেষ্টা করছি। তারা যেই মগ ডালে উঠে গেছে, নিচে কুমির, ডাঙ্গায় বাঘ, তারপরে মগ ডালের উপরে ডাল চিকুন হয়ে গেছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তা আপনি ঘোষণা করেন যে আমি বিপদে আছি, বাবা আমাকে বাঁচা। বাংলাদেশের 16 কোটি না 20 কোটি মানুষ আপনাকে বাঁচাবে, আপনাকে উদ্ধার করবে। আপনি অবসরে যান। বা আওয়ামী লীগ তো একটি মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, অন্য দলও সপক্ষ শক্তি। আওয়ামী লীগের যদি ঐতিহ্য থাকে, তারা তাদের এই কার্যক্রমের মাধ্যমে আবার জনগণ তাদেরকে ভোট দিবে। আপনি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেন। যদি আপনার ভয় থেকে থাকে যে সুষ্ঠু নির্বাচন দিলে আমরা পারবো না, তাহলে বুঝতে হবে আপনার লোকেরা কাজ করে নাই। আপনার দলের যারা এমপি আছে তারা এলাকায় এলাকায় কাজ করে নাই, মানুষের সঙ্গে নো রিলেশন, সম্পর্ক করে নাই, তাদের সুখে দুঃখে থাকে নাই, একবারে ঘুমাইছে।
ওই বাড়ি পাশের বাড়িতে আগুন লাগছে, এই বাড়িতে হে ঘুমাইছে, হেতের বানাইছেন আপনি এমপি। আহা, বাংলাদেশের সৎ লোকের কোনো অভাব নাই। আপনারা যদি ক্ষমতা থাকতে চান ঘোষণা দেন, যারা সৎ লোক তাদেরকে এমপি বানাবো, যাদের কোনো পয়সার লোভ নাই। আপনি পুলিশ ঘুষ খায় বলে, পুলিশ ঘুষ খায় বলে, পুলিশ 5 লাখ 10 লাখ 20 লাখ দিয়ে চাকরিটা নেয়, তখন আপনি কোথায় ছিলেন দাদা জ্যাঠামশাই? এই ঘুষের টাকা তাকে তুলতে হবে না? সে আরও 50 লাখ 1 কোটি 2 কোটি টাকা তোলার পরে তার ব্যবসা জায়েজ হয়। একটা পুলিশ যখন একটা ক্রাইম অঞ্চলে ক্রাইম জোনে বদলি নেয়, তাকে ঘুষ দিয়ে যাইতে হয়। এই ঘুষটা কে নেয় তাকে খুঁজে বের করেন, কারণ সে ঘুষ দিয়ে যেখানে গেলে সেখানে তো আরও বেশি ক্রাইম প্রশ্রয় দিতে হবে, তাহলে তার ঘুষের টাকা উঠবে না। আপনি পুলিশের পকেট রাখতে কেন? তাকে এটিএম কার্ড করে দেন, যাকে বলে ডেবিট কার্ড। সরকার ওখানে কিছু বাজেট দেবে, সেই টাকা তার বাজার ঘাট, বাচ্চা কাচ্চার স্কুল কলেজ, বিনোদন, সিনেমা সব হবে। পর্যাপ্ত দেন, এখন যাবে দেন, তার 5 গুণ বাড়ায় দেন, 10 গুণ বাড়ায় দেন, কিচ্ছু হবে না, দেশের কোনো ক্ষতি হবে না। কিন্তু ওই পুলিশ একটি অনিয়ম করবে না, একটা দুর্নীতি করবে না। পয়সার তো কোনো অভাব নাই। আমিও পুলিশে তখন যোগ দিতাম, বললাম ঠিক আছে, গুড গুড। আপনি পয়সা দিবেন না, বেতন দিবেন কম, আর আপনি ইশারা ইঙ্গিতে দেখাই দিবেন যে ওইখানে ক্রাইম জোন আছে, ওইখানে যাও, ওইখানে করো, এটা করো। তা পুলিশ তো সেটা করবেই। পুলিশের দোষ দিচ্ছেন, পুলিশ ছাত্র মারছে, তা পুলিশ মারবে কি? ভাইপার, রাসেল ভাইপার মারবে? পুলিশ এখন ছাত্র মারে, কারণ আপনি তো পুলিশের কাজ দেখা দিতে পারেন নাই। আপনি তো পুলিশকে শান্তি রক্ষা করার জন্য কাজে লাগাচ্ছেন না, আপনি আরও অশান্তি আনানোর জন্য কাজে লাগাচ্ছেন, আর দোষ দিচ্ছেন পুলিশের। পুলিশ তো একটা শৃঙ্খলিত বডি, একটা সংস্থা, উপরওয়ালা যা হুকুম দেয় পুলিশ ঠিক তাই করে। অতএব এখানে অনেকেই দেখা যাচ্ছে যে আছে এখানে, কিন্তু লাইভ এখানে আমারটা হয়তো বন্ধ করে দেওয়া হয়েছে কিনা যায় না। আমার কাছে অভিযোগ আসলো যে আমার লাইভ নাকি হচ্ছে না। তো বেশ কয়েকজনকে দেখলাম এখানে লাইনে ছিল, তারপরের খবর আমি আর জানি না, হয়তো সোশ্যাল মিডিয়া থেকে আমার বক্তব্য অফ করে দেওয়া হয়েছে কিনা যায় না। তো আপনারা যে যেখানে দেখেন ভালো থাকবেন। পুলিশ ছাত্র একে অপরের বিরুদ্ধে দাঁড়াবেন না, শান্তি আনানোর জন্য যা যা করা দরকার সংলাপ আলোচনার মাধ্যমে করেন এবং কোটা সংস্কার করেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। গ্রিন পার্টির পক্ষ থেকে আমি রাজু আহমেদ খান, আসসালামু আলাইকুম।